যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা। ভূমিকম্পটা প্রায় 30 সেকেন্ডের মতো হয়েছিল। তো আমি মনে করেছি যে এটাই সম্ভবত আমার লাইফের শেষ সময়। আসলে ওই দিন ভূমিকম্প যখন হয়েছিল 10টা 40-এর দিকে, আমি ওয়াশরুমে ছিলাম। যদিও আমি মোহাম্মদপুরের একটা বাসাতে ছিলাম, বাসাটা অনেক আগের, এবং এটাতে গ্লাস লাগানো হচ্ছে যে দরজার মতো আর কি, 2 পার্ট। তো আমি প্রথমে ভাবছিলাম যে আমার হয়তো মাথা ঘুরাচ্ছে, কিন্তু সেকেন্ড টাইম যখন এটা কিন্তু ভূমিকম্পটা প্রায় 30 সেকেন্ডের মতো হয়েছিল। তো আমি মনে করেছি যে এটাই সম্ভবত আমার লাইফের শেষ সময়। এমনকি আমি দোয়া দুরুস বিভিন্ন কিছু পড়া শুরু করেছিলাম, এবং আমার সাথে যারা ছিল তারাও করছিল। তো আমার কাছে মনে হয়েছে যে যেভাবে আসলে ভবনগুলো লড়তে ছিল, তা আমার কাছে মনে হয়েছে যে এটাই শেষ সময়। আর আমরা তো অনেক আগে থেকে আমরা জানি যে বিশ্বের সবচেয়ে দ্বিতীয় অনিরাপদ শহর হচ্ছে ঢাকা, এবং এখানে পরিকল্পনার বাহিরে অসংখ্য কিছু তৈরি করা হয়। রাজুকের অনুমোদনের বাহিরে অসংখ্য ভবন রয়েছে যেগুলোর প্রতি রাজুকের কোনো নজর নেই, এবং অনেক ভবন রয়েছে যেগুলোতে মানুষ বসবাস করে একদম ঝুঁকিপূর্ণভাবে। তো আমি ওই দিন তখন অনলাইনে না ঢুকে আমি ভাবছিলাম যে মনে হয় ঢাকা শহরের সকল ভবন হয়তো ভেঙে গেছে। তো আসলে এর থেকে যদি একটু বড় মাত্রার কোনো ভূমিকম্প হয়, আমার মনে হয় ঢাকা শহরের ন্যূনতম 1 লক্ষের উপরে যেই বিল্ডিং রয়েছে এগুলো ভেঙে যাবে, আর এটি হবে বিশ্বের সবচেয়ে বড় দুর্যোগ। এরকম দুর্যোগ পৃথিবীতে আর কেউ দেখে নেয়। তো আমি মনে করি যে রাজুক যারা আছে, রাজুক সহ সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে, তারা এখন পর্যন্ত বসে না থেকে এখনই মাঠে নেমে ভবনগুলোকে ধরে ভবনগুলোর যে আয়ু টেস্ট করা হয় আর কি, যে বুয়েটের মাধ্যমে টেস্ট করে হচ্ছে তারা রেড সিগন্যাল দিয়ে দেওয়া। কারণ যদি রেড সিগন্যাল তারা দেয়, যদিও এটাতে বাড়ির কর্তৃপক্ষ কোনো হস্তক্ষেপ করবে না, দেখা গেলো তারা এটা নিয়ে সম্পূর্ণ স্কিপ করে যাবে, কিন্তু মূল যে বিষয়টি হবে যে ভাড়াটিয়ারা যারা রয়েছেন তারা দেখা গেলো যে আস্তে আস্তে 1 মাস 2 মাসের ভিতরে বাড়িগুলো ফাঁকা করে দিবেন। তো একটা পর্যায়ে বাড়ির মালিকরা এমনিই ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন ভবন করবেন। কিন্তু আমাদের খুবই ভাগ্য ভালো যে ভূমিকম্পটা দীর্ঘস্থায়ী হয় নাই, অল্প কিছুক্ষণ থাকার কারণে এটার যে ক্ষয়ক্ষতির মাত্রা তা বেশি আকারে দেখা দেয় নাই। কিন্তু তারপরে আমরা দেখেছি যে পুরান ঢাকাতে আমাদের 3 জনের মতন এই ভূমিকম্পের কারণে ছাদ ধসে গিয়ে মারা গিয়েছেন। আমরা আশঙ্কা করছি যদি এই ভূমিকম্পর মতন আবারও কোনো বড়, বা এই ভূমিকম্পর মাত্রায় যদি এটা যদি আরও দীর্ঘস্থায়ী হতো বা 20 সেকেন্ড 30 সেকেন্ড হয়, তাহলে ঢাকাসহ সারা বাংলাদেশে কয়েক হাজার বিল্ডিং ধসে পড়বে। এতে করে কয়েক লক্ষ মানুষের প্রাণ ঝুঁকির মধ্যে থাকবে। যে কেউ যে কোনো জায়গায় মারা যেতে পারে। এটা স্পষ্ট করে বলা যায় না যে কারা ঝুঁকির মধ্যে আছে, কারা ঝুঁকির মধ্যে নাই। যেহেতু এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, তাই সেই জন্য আমরা চাইলেও এটা প্রতিরোধ করতে পারবো না। আমরা সর্বোচ্চ পারি এটার প্রতিকার করা। সেটা হচ্ছে যখন ভূমিকম্প হয়ে যাবে তাৎক্ষণিকভাবে যাতে আমরা উদ্ধারকর্ম পরিচালনা করতে পারি, সেই ব্যবস্থা আমাদেরকে নিয়ে রাখতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশে সর্বশেষ আমরা দেখেছিলাম যে আপনারা মনে আছে যে রানা প্লাজায় যেই একটা এই বিল্ডিং ধসের পরে একেবারে উদ্ধার কাজের জন্য বেসিক যেই যন্ত্রপাতিগুলো দরকার ছিল সেগুলো আমাদের ছিল না। লোকাল মানুষজন যদি এগিয়ে না আসতো, তাহলে সেখানেও এই যে বিনা উদ্ধার কাজের গাফলতির কারণে আরও হাজার মানুষের জীবন যেতে পারতো। আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী ভাইয়েরা তারা নিজ উদ্যোগে কেউ একেবারে সামান্য হ্যাকসো প্লেট এনেও পর্যন্ত মানুষের উদ্ধার কাজে সহযোগিতা করেছে। কিন্তু এগুলো তো মানুষের করার কাজ না, মানুষ সহযোগিতা করবে, রাষ্ট্র এগুলো সরবরাহ করবে। রাষ্ট্রের উচিত ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের এই উদ্ধার সরঞ্জামগুলোকে আরও সমৃদ্ধশালী করা। উন্নত মানের যেই বহির্বিশ্বে যে প্রযুক্তিগুলো আছে তা এনে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা।